আমি সুব্রত কুমার সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ গুণগত রসায়নের উপর একটি ক্লাস উপস্থাপন করব। আজকের ক্লাসটা আমরা এইচএসসি পরীক্ষার্থী 2020 তাদের জন্য রিভিশন ক্লাস বলতে পারো। আর এই পাঠে তোমাদের জন্য থাকবে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, সমায়ন প্রভাব, আংশিক পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এগুলোর সংজ্ঞা, অনুধাবনমূলক কিছু কোশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হলো কোনো দ্রব্যের দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। এখন সেটা বিভিন্ন আঙ্গিকের সংজ্ঞা প্রদান করা যায়, বাট আমরা একটা সংজ্ঞা শিখব প্রথমে, যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা যায় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। এখানে ফার্স্টে আমাদের দ্রাবক কি জানতে হবে, দ্রব্য কি জানতে হবে এবং সম্পৃক্ত দ্রবণ আমরা জানি সবাই। তারপর একটু বলতেছি, ধরো যদি আমি চিনির শরবত বানাই, তাহলে আমাদের চিনিটা দ্রব্য, পানিটা দ্রাবক, আর শরবতটা দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ হলো যে আমরা যদি 100 গ্রাম পানি নিই, একটা গ্লাসে 100 গ্রাম পানি নিলাম, এই পানির মধ্যে যদি আমরা চিনি যোগ করি, ধরো প্রথমে 5 গ্রাম চিনি যোগ করে একটু নাড়া দিলাম, কি হলো? চিনির দ্রবণীয় হয়ে গেল। এভাবে 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম দেওয়ার পরে, চিনি দেওয়ার পরেও দ্রবীভূত হয়ে গেল। এরপরে যখন চিনি দিলাম, দেখা গেল যে ওই চিনিটা দ্রবীভূত হচ্ছে না, ওই চিনিটা দ্রবীভূত হচ্ছে না। তাহলে ওই চিনিটা নিচে তলানির রূপে জমা হচ্ছে। তার মানে আমরা যদি 100 গ্রাম পানির মধ্যে 25 গ্রাম চিনি যোগ করতে পারি, এরপরে যদি আর চিনি যোগ করলে দ্রবীভূত না হয়, তাহলে ওই দ্রবণটাকে আমরা বলবো কি? ওই দ্রবণটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। তাহলে 100 গ্রামের মধ্যে আমরা কত গ্রাম চিনি যোগ করতে পেরেছি? আমরা যোগ করতে পারছি 25 গ্রাম। তাহলে 25 গ্রাম হলো চিনির দ্রাব্যতা। তবে ওই দ্রবণটা তুমি কোন তাপমাত্রায় তৈরি করেছো, অর্থাৎ যদি 20 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রায় ওই চিনির দ্রাব্যতা। এখন দ্রাব্যতা সকল যোগের কিন্তু এক হয় না, এক এক যোগের দ্রাব্যতা এক এক ধরনের হবে। অর্থাৎ তুমি চিনি যতটুকু যোগ করতে পারবা 100 গ্রাম পানিতে, সোডিয়াম ক্লোরাইড লবণ তার চেয়ে বেশি বা কম করতে পারবা, বেশি করতে পারবা। এরকম এক এক যোগের দ্রাব্যতা এক এক ধরনের হয়। তাই দ্রাব্যতাকে আমরা H দ্বারা প্রকাশ করি। যদি নির্দিষ্ট তাপমাত্রায় m গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে ক্যাপিটাল M গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তবে ওই দ্রব্যের দ্রাব্যতা গ্রামের প্রকাশিত দ্রব্যের ভর বাই গ্রামের প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। এখন এখানে এমটা ছিল আমাদের দ্রব্যের ভর, আর বড় হাতের এমটা ছিল আমাদের দ্রবণের ভর। তাহলে দ্রবণ সমান দ্রাবক যোগ দ্রব্য। তাহলে দ্রাবক যোগ দ্রব্য থেকে দ্রব্য বাদ দিলে আমাদের কি থাকবে? দ্রাবক। তাই আমরা m - m ইন্টু 100, এটা হলো আমাদের দ্রাব্যতা। তবে এই দ্রাব্যতা যেহেতু গ্রাম, 100 গ্রামে কত গ্রাম, সেক্ষেত্রে এখানে কোনো একক নাই। বাট এটা যদি আমি 1 লিটারে কত মোল থাকে সেভাবে ব্যয় করতাম, সেক্ষেত্রে দ্রাব্যতার একক সম্ভব। নেক্সট দেখো সমায়ন প্রভাব। সমায়ন প্রভাব, ফার্স্ট আমরা সমায়নটা কি দেখো, নিচে দেখো যে দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মিশ্রণে যে আয়ন সাধারণ থাকে তাকে সমায়ন বলে। আমি আগে প্রথমে সমায়নটা কি দেখিয়েছি। এখানে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, পানিতে দিলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, ওই মিশ্রণে যদি আমি HCl দিই, H একটা আয়ন এবং Cl মাইনাস ক্লোরাইড আয়ন, এখানেও ক্লোরাইড আয়ন আছে, এখানেও ক্লোরাইড আয়ন আছে। দুটো ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য হলেও তাদের একটা আয়ন সাধারণ। তাহলে এই আয়নটাকে আমরা কি বলবো? এই ক্লোরাইড আয়নটাকে বলবো সমায়ন। এখন সমায়ন থাকলে কি হয়? সমায়নের উপস্থিতিতে, যদি সমায়ন থাকে, মানে সমায়নের উপস্থিতিতে স্বল্প দ্রবণের লবণের দ্রাব্যতা হ্রাসের ঘটনাকে সমায়ন প্রভাব বলে। অর্থাৎ তুমি যদি সোডিয়াম ক্লোরাইড নর্মালি কোনো পানিতে যোগ করো, একটা নির্দিষ্ট পরিমাণ পানিতে, দেখা গেলো সেই পানিতে সোডিয়াম ক্লোরাইড তোমার
আয়নিত হচ্ছে আমাদের বা দ্রবীভূত হচ্ছে 80% বা 90% দ্রবীভূত হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড পানিতে ধরলাম। এখন ওই পানিতে যদি আমরা HCl যোগ করি তখন দেখা যাবে যে একটা ক্লোরাইড আয়ন সাধারণ বা কমন আছে। আর এই কারণে যেখানে সোডিয়াম ক্লোরাইড ছিল আমাদের, তার আয়নিত হওয়ার বা বিয়োজিত হওয়া বা দ্রবীভূত পরিমাণ ছিল 90%, HCl এর ওই ক্লোরাইড আয়নের কারণে তখন দেখা যাবে ক্লোরিনের দ্রবণীয় ক্ষমতা 60% বা 70%, অর্থাৎ তার থেকে কমে যাবে। তাহলে সমান প্রভাবটাই হলো এটা, যে সমায়নের উপস্থিতিতে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা হ্রাসের ঘটনাকে। আর সাধারণত দুটি তড়িৎ বিশ্লেষণের মধ্যে যেটা দুর্বল মানে কম দ্রবীভূত হয় তার দ্রাব্যতাই বেশি হ্রাস পায়। এটা হলো আমাদের সমায়ন প্রভাব। সমায়নের উপস্থিতিতে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা হ্রাসের ঘটনাকে সমায়ন প্রভাব বলে। দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল বলার আগে আমরা যে দেখলাম যে কোনো পানিতে যদি আয়নিক যৌগ যোগ করা হয় তাহলে সে যদি দ্রবণীয় হয় তাহলে অবশ্যই সে আয়ন উৎপন্ন করবে, দ্রবণীয় না হলে আয়ন উৎপন্ন করবে না। তাহলে ওই কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ নিলে ওই দ্রবণের মধ্যে যতটুকু আমাদের আয়নগুলো থাকবে, যে পরিমাণ আয়ন ওই দ্রবণের মধ্যে থাকবে উপাদান আয়ন সময়ের, তাদের মোলার ঘনমাত্রার গুণফল। যদি আমরা বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই সম্পৃক্ত দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড এর লবণ নিলে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পাবো, বাট সোডিয়াম ক্লোরাইড লবণ যে কোনো দ্রবণ নিলে হবে না, সম্পৃক্ত। সর্বোচ্চ যতটুকু সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে সেই পরিমাণ পদার্থ লবণ আমাদের দ্রবণে নিতে হবে। সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রা। এখন উপাদান আয়ন সমূহ মানে আমাদের যে সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন থাকবে তার মোলার ঘনমাত্রা, অর্থাৎ মোল পার লিটার যে এককে মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা দ্রাব্যতা গুণফল বের করব তখন অবশ্যই মোলার ঘনমাত্রা নিতে হবে। দ্রাব্যতার গুণফলকে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট দ্বারা প্রকাশ করা হয়। ধরো একটা লবণ ধরছি M2 একটা লবণ, এটা স্বল্প দ্রবণীয় লবণ, আয়নিত হয় M+ এবং A2-। এখানে দেখো এটা তো আমাদের আননোন যৌগ, তারপরে লক্ষ্য করো এখানে এর যোজনী 2 আর M এর যোজনী 1, তাই 1+ আর এর হলো 2, তাই 2-। তাহলে এখানে দুটো আয়ন হলো M+ আর A-2। M+ এর মোলার ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এর মোলার ঘনমাত্রা A-2 এর মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট A-2 দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমাদের দ্রাব্যতা গুণফল হলো KSP M+ M কয়টা আছে, আমি যদি M+ যোগ A-2 লিখি তাহলে কি হবে আমাদের M+ ইন্টু M+ ইন্টু A2-। M+ হোল স্কয়ার হয়ে যাবে আর A2-। অর্থাৎ মনে রাখতে হবে যদি কোনো আয়নের সামনে কোনো সংখ্যা থাকে, সহগ থাকে, সেটা কিসে পরিণত হবে, ঘাতে পরিণত হবে। আর দ্রাব্যতা গুণফল একটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্রবণীয় হওয়ার ক্ষমতা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো দ্রবের বা যে কোনো লবণের দ্রাব্যতা ফিক্সড। আর দ্রাব্যতা ফিক্সড হলে ওই দ্রবণের মধ্যে আয়নগুলোর পরিমাণও ফিক্সড থাকবে, আর যার জন্য এই আয়নগুলোর গুণফল ও ফিক্সড। অর্থাৎ দ্রাব্যতা গুণফল একটা যৌগ রাশি, নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল প্রত্যেকটা যৌগের একটা নির্দিষ্ট মান, এটা কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তন না হলে। নেক্সট দেখো আয়নিক গুণফল। কোনো লবণের সম্পৃক্ত বা অসম্পৃক্ত যে কোনো দ্রবণে তার উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। এখন দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা যদি দেখো, স্থির তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণ, আর এখানে কি বলছে আমাদের যে কোনো দ্রবণ, অর্থাৎ সম্পৃক্ত হতেও পারে না হতে পারে। একটা গ্লাসে তুমি সোডিয়াম ক্লোরাইড লবণ নিছো, 1 চামচ দিলা, মানে 5 গ্রাম দিলা ধরো, বা 1 মোল দিলা বা হাফ মোল দিলা, তাহলে
তখন যে দ্রবণটা হলো তার মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, তার যে গুণফল সেটা কিন্তু আমাদের আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল না। কারণ ওই পানিতে আরো সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে। আবার যদি 2 চামচ দাও, তার গুণফল কি হবে? আয়নিক গুণফল। 3 চামচ দিলে বা 3, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম দিলে যে আয়ন হবে তার গুণফল আয়নিক গুণফল। আয়নিক গুণফল কিন্তু একটা পরিবর্তনশীল রাশি, অর্থাৎ এটা কিন্তু ফিক্স না। তুমি যে দ্রবণ নিচ্ছ তার আয়নের গুণফল। আর দ্রাব্যতা গুণফল অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হতে হবে। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে মূল বেসিক পার্থক্য হলো সম্পৃক্ত দ্রবণ এবং এটা যে কোনো দ্রবণ। তাহলে কোনো লবণের সম্পৃক্ত বা অসম্পৃক্ত যে কোনো দ্রবণের তার উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফল KIP দ্বারা প্রকাশ করা হয়। আগের মতোই আমরা যা ব্যয় করছি সব সেম, শুধু KIP আয়নিক প্রোডাক্ট আগের মতোই সব সেম থাকবে, বাট এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা যে কোনো দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ না। তবে আয়নিক গুণফল কখন দ্রাব্যতা গুণফল হবে? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলই দ্রাব্যতা গুণফল। সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলই দ্রাব্যতা গুণফল। এবং তোমরা আগে পড়েছো যে আয়নিক গুণফল কোনো যৌগের যদি আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়ে যায় তাহলে অধিকৃত হয়। কারণ ওই যৌগনের সর্বোচ্চ যে থাকার ধারণ ক্ষমতা, আয়নের গুণফলের ধারণ ক্ষমতা হলো দ্রাব্যতা গুণফল, কিন্তু আয়নিক গুণফল তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এক্স এর যে আয়নগুলো থাকবে সেগুলো অধঃক্ষিপ্ত হয়ে যাবে। এগুলো আমরা নেক্সটে করবো। আয়নিক গুণফল বেশি হলে দ্রাব্যতা গুণফল ছোট হলে অধঃক্ষেপ পড়ে, এবং আয়নিক গুণফল যদি আমাদের কম হয়, দ্রাব্যতা গুণফল বেশি হলে অধঃক্ষেপ পড়বে না। আর আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান হওয়া মানে ওটা সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো আংশিক পাতন। আংশিক পাতন সংজ্ঞাটা অনেকেই তোমরা পড়তে চাও না বা পড়ো নাই, কিন্তু জিনিসটা খুব সিম্পল ভাবে চিন্তা করবা যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ আর পানির যদি একটা মিশ্রণ নেই, সেখানে কি করি? পৃথক করার জন্য যদি আমি তাপ দেই, ধরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে সোডিয়াম ক্লোরাইড লবণ এর দ্রবণ থেকে পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়ে চলে যায়। আর ওর পানির মধ্যে বা দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে সেটা নিচে থেকে যায়। কারণ সোডিয়াম ক্লোরাইডকে বাষ্প করতে গেলে আমাদের 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে, আর পানি 100 ডিগ্রি। অর্থাৎ আর সোডিয়াম ক্লোরাইড লবণ গলে অর্থাৎ তরলে পরিণত হয় হলো 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমি সোডিয়াম ক্লোরাইড এবং পানিকে যদি আমি পৃথক করতে যাই, যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে কি হবে? আমাদের পানি বাষ্প হবে, সোডিয়াম ক্লোরাইড গলবে। তাহলে ওই তাপমাত্রায় পানি আসতে সব চলে যাবে এবং ওই পাত্রে সোডিয়াম ক্লোরাইড পড়ে থাকবে। তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলি বাষ্পীভবন। আর ওই পানিটাকে যদি আমরা বাষ্পীভবন করার পরে যদি এবার ঘনীভবন করি, তাহলে সেক্ষেত্রে তাকে বলি আমরা পাতন। এক পাত্রে পানি যাবে, এক পাত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকবে। বাট আংশিক পাতন হলো কি? যদি দুটো যৌগের গলনাঙ্ক স্থিরাঙ্ক খুব কাছাকাছি হয়, কাছাকাছি মানে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি হয়, সেক্ষেত্রে যদি আমরা তাদেরকে পৃথক করতে যাই, তাহলে সেক্ষেত্রে উভয় যৌগই বাষ্প হয়। এখন যদি বলি পানি এবং ইথানল, ধরো এদের গলনাঙ্ক স্থিরাঙ্কের পার্থক্য, পানি হলো আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে, আর অ্যালকোহল যেটা ইথানল, ওদের 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়। এদের মধ্যে পার্থক্য, স্থিরাঙ্কের পার্থক্য অনলি 21 পয়েন্ট সামথিং, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। এখন এদেরকে যদি আমরা পৃথক করতে যাই, তাহলে আমরা ধরো তাপ দেব, যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে গেলে এই তাপমাত্রায় ফুটবে ইথানল। কিন্তু পানি কি ফুটবে না? পানি ফুটবে না, কিন্তু পানি বাষ্প হবে। আমরা যদি পানিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেই, ওই পানির উপরিতলে কিন্তু তার কিছু বাষ্প থাকে, যেহেতু তরল অবস্থায় আছে, তরল বাষ্প সাম্য অবস্থায় থাকে। তাহলে আমাদের দেখো এই চিত্রটা লক্ষ্য করো, এই ধরো এনে ইথানল আর পানি আছে। এখানে যখন আমরা তাপ দেব, তাপ দিলে উপরে দেখো যে বাষ্প উঠছে। যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেই, বাষ্প উঠছে, না হলুদ প্রোডাক্টও আছে, আবার কি আছে? আমাদের নীল প্রোডাক্টও আছে। এখন হলুদ প্রোডাক্ট, নীল প্রোডাক্ট থাকলেও, তাহলে এই বাষ্পটা যদি আমি সরাসরি শীতল করতাম, তাহলে যে পাত্র পাইতাম, যদি আমি এখান থেকে শীতল করতাম, উপরে না যেতাম, এখান থেকে এটা নল দিয়ে শীতক লাগানোর পরে এখানে একটা পাত্র দিয়ে আমি শীতল করতাম, ওই পাত্রের মধ্যে আমাদের কি থাকতো? তো হলুদ প্রোডাক্ট থাকতো, আবার
আমাদের যে ব্লু কালারের যৌগটা আছে সেটাও আসতো, অর্থাৎ আমরা পৃথক করতে পারতাম না। তাহলে যেহেতু কাছাকাছি দুইজনই, একজন বাষ্প একজন ফোটে, অর্থাৎ ওই উপরে তো বাষ্পের মধ্যে দূরে যৌগই থাকে, হয়তো যে ফুটতেছে তার পরিমাণ বেশি থাকে আমাদের, কিন্তু 100% পৃথক করা যায় না। আর এ কারণে আমরা এখানে একটা অংশ কলাম ইউজ করি। বিভিন্ন ধরনের অংশ কলাম আছে, তোমাদের বইতে দেখবা। এই অংশ কলামের কাজটা কি, এর দৈর্ঘ্য এমন ভাবে সেট করা হয় যে এখানে বাষ্প হয়েছে কি আমাদের দুটো যৌগে বাষ্প হয়, এবং যার উদ্দায়িতা বেশি, অর্থাৎ সহজে ফুটে, অল্প তাপমাত্রায় ফোটে, অর্থাৎ স্ফুটনাঙ্ক কম, সে তার বাষ্পের পরিমাণ কি থাকে, বেশি থাকে। আর এই নলটা এমনভাবে সেট করা যায় ওই বাষ্পটাই একদম নলের শেষ মাথায় এই ছিদ্রতে ঢুকতে পারবে। আর অন্য যে হলুদ যে যৌগটা আছে সেটাও বাষ্প হবে, আস্তে আস্তে উপরের দিক যাবে, কিন্তু উপরের দিক গেলে তাপমাত্রা কমতে থাকবে, এবং তাপমাত্রা কমে গেলে একটা পর্যায়ে কি হবে, সে আবার তরল হয়ে পুনরায় এই ফ্লাক্সে ফিরে আসবে। অর্থাৎ হলুদ যে যৌগটা আছে সেই যৌগটা এই নলের মধ্য দিয়ে আমাদের প্রবেশ করতে পারবে না। এই বাষ্প হবে ঠিকই, বাট উপরেও যাবে, উপরে যায় শীতল হয়ে আবার নিচে নেমে আসবে। আর তোমাদের যে এখানে ব্লু কালারের যে যৌগটা আছে সেটা কি হবে, তার যে উদ্দায়িতা বেশি এবং অল্প তাপমাত্রায় ফোটে, এই বাষ্পটা অনেক দূর পর্যন্ত চলে যাবে এবং ওই নলে আমাদের প্রবেশ করবে। প্রবেশ করার পরে নলের মধ্যে দিয়ে বাষ্পটা ঢুকবে, এখানে আমরা পানি, ঠান্ডা পানির কন্ডেন্সার, লিভিক শীতক ইউজ করবো, এখানে এসে নীল যৌগটা আলাদা হবে, আর এই পাত্রে হলুদ যৌগটা থেকে যাবে। তাহলে এটা, এই যে অংশ কলাম, যে এটাকে বলে অংশ কলাম, এই অংশ কলাম ব্যবহার করে যে আমরা খুব কাছাকাছি দূরে স্ফুটনাঙ্কের যৌগকে পৃথক করলাম, এটাকে বলা হয় কি, আংশিক পাতন। তাহলে পাতন ফ্লাক্স, এটা পাতন ফ্লাক্স, ও শীতকের মাঝখানে, এই শীতকের মাঝখানে অংশ কলাম স্থাপন করে খুব কাছাকাছি স্ফুটনাঙ্কের দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে তাদের উপাদান সমূহকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। আশা করি এখন সংজ্ঞা তোমরা ইজিলি মনে রাখতে পারবা। নেক্সট দেখো, দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন দেখো, এখানে আমাদের যে প্রক্রিয়া কোনো দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয়, তাকে দ্রাবক নিষ্কাশন বলে। এখানে দেখো দূরে চিত্র আছে, ফার্স্ট চিত্র লক্ষ্য করো, কিছুই বোঝা নাই, এখন লক্ষ্য করো। ধরো এই নিচের হলো আমাদের মূল মাদার সলিউশন, অর্থাৎ এর মধ্যে আমাদের যে দ্রবণ আছে তার মধ্যে ধরো দুটো যৌগ আছে, এর মধ্যে দুটো যৌগ আছে। এখন এর মধ্যে ধরলাম এ আর বি দুটো যৌগ আছে, এটা নীল যে দ্রাবকটা আছে, সবুজ যে দ্রাবক আছে, ওই দ্রাবকের মধ্যে বেশি দ্রবণী, আর বি ধরের মধ্যে বিউ আছে, বিটা সবুজের মধ্যে কম দ্রবণী। তাইলে আমরা অন্য একটা তরল দ্রাবক, উপযুক্ত দ্রাবক, উপযুক্ত দ্রাবক ব্যবহার করব, যেটা এই যে ইয়েলো কালারের আমাদের যে দ্রাবকটা আছে, এই ইয়েলো কালারের একটা উপযুক্ত দ্রাবক। এই দ্রাবক হলো নিচে যে নীল দ্রাবক আছে তার সাথে পরস্পর অমিশ্রণীয়, মিশ্রণীয় হবে না। এই ব্লু কালার, এই গ্রিন কালার আর এই ইয়েলো কালার, এই দুটো কালার পরস্পর অমিশ্রণে একটা দ্রাবক, তরল পদার্থ, যেরকম ক্রিয়াশীল তেল এবং পানি পরস্পর মেশে না, তেল আর পানি মেশে না, ঠিক এরকম এই দুটো যৌগ মেশে না। কিন্তু পানির মধ্যে ধরো দুটো যৌগ আছে এ আর বি, তার পানিতে এ বেশি দ্রবণীয়, বি কম দ্রবণীয়। আর এই বি যৌগটা আবার ওই যে আমরা উপরে যে ইয়েলো যে কালার দ্রাবকটা দিয়েছি ওর মধ্যে বেশি দ্রবণীয়, তা আবার এ বি মেশে না। এখন আমরা কি করবো, একটা পাত্রের মধ্যে ওই মিশ্রণের মধ্যে একাধিক পদার্থ আছে আমাদের নিচের পরে, আমরা ইয়েলো দ্রাবকটা যোগ করবো, যোগ করার পরে আমরা ঝাঁকি মারবো, অর্থাৎ এরকম করে ঝাঁকাবো, ঝাঁকালে কি হবে, এ আর বি মিশে যাবে। দেখো ওই দূরে দ্রাবক এ আর বি মানে দূরে দ্রাবক মিশে যাবে। মিশে গেলে আমি এখানে বলেছিলাম এর মধ্যে এ বি আছে, এ কাকে বেশি পছন্দ করে, মানে কোন যোগে কোন দ্রাবকে বেশি দ্রবণীয়, উপরের যে তরল পদার্থটা আছে ইয়েলো কালার তার মধ্যে, সরি এ হলো গ্রিন আর বি হলো আমাদের ইয়েলো কালারে বেশি পছন্দ করে। যখন ঝাঁকি দেবো দুটো দ্রাবক যখন মিশে যাবে, ওই মিশার সময় বিটা কি করবে, আমাদের এই নীল দ্রাবক থেকে ইয়েলোতে চলে যাবে, নীল দ্রাবক থেকে ইয়েলোতে চলে যাবে যখন ঝাঁকি দেবো। তাহলে এবং তখন দুটো দ্রাবকই মিশ্রিত হয়ে অবস্থায় থাকবে। এরপর আমরা কি করব, ওটাকে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিলে কি হবে, দেখা যাবে যে আমাদের ওই আগের মতো এ বি আলাদা হয়েছে। এবং কেরোসিন তেল এবং পানি দিয়ে তুমি ঝাঁকাও, ঝাঁকানোর পর আবার রেখে দিলে দুটো আলাদা হয়ে যাবে। আলাদা হলে দেখা যাবে যে তখন ওই
নিচের যে নীল কালার ছিল তার মধ্যে এ থাকবে বেশি, আর উপরে যে ইয়েলো কালার তার মধ্যে বিটা চলে যাবে। অর্থাৎ দেখো, একটা দ্রাবকের মধ্যে দুটো দ্রব্য ছিল, আমরা ওই দ্রাবকে একটা দ্রব্য রেখে আর একটা দ্রব্যকে অন্য একটা দ্রাবকের সাহায্যে অন্য একটা পাত্রে নিয়ে আসলাম। এই প্রসেসটা যেটা বললাম, এই পৃথক করা হয় কিভাবে, এরকম একটা পৃথকীকরণ ফানেল নেওয়া হয়। এখানে সিপি আছে, আমরা প্রথমে এটা যোগ করার পরে এই কাজটা করা হয়, এটা আটকানোর পরে এই যে সেকেন্ড যে মিক্সিং যা, এটা আটকাই দিয়ে ঝাঁকানো হয়, এই আটকাই দিয়ে ঝাঁকানো হয়। ঝাঁকানোর পরে আবার রেখে দেওয়া হয়। রেখে দিলে তখন কি হয়, একটা উপরে একটা নিচে চলে যায়। তখন উপরে সিপিটা খুলে দিলে নিচের দ্রবণটা নিচ দিয়ে বাড়ায় আসে। ধরো যে নিচে প্রথমে আমাদের গ্রিন কালার চলে আসবে, পরে ইয়েলো কালারটা পরে চলে আসবে। এইভাবে আমরা পৃথক করতে পারি। তাহলে এখন দেখো, যে প্রক্রিয়ায় কোনো দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো দ্রাবকে, ধরো নিচের দ্রাবকে একাধিক পদার্থের ছিল, এ বি ছিল, অন্য একটি উপযুক্ত দ্রাবক, অন্য একটি উপযুক্ত ইয়েলো কালার, এবং উপযুক্ত মানে কি পরস্পর অমিশ্রণে হতে হবে, এবং ওই এ বির মধ্যে যে কোনো একটা যৌগতে বেশি দ্রবণীয় হতে হবে, এটা উপযুক্ত দ্রাবক। মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে এ বির মধ্যে বি কে আমরা ইয়েলোতে পৃথক করার যে পদ্ধতি, তাকে আমরা বলছি দ্রাবক নিষ্কাশন। এখন সংজ্ঞাটা আশা করি তোমরা মনে রাখতে পারবে। ক্রোমাটোগ্রাফি, এটাও পৃথকীকরণ পদ্ধতি, তোমরা সবাই পড়েছো, তারপর একটু ক্লিয়ার করি। দেখো, এখানে আমাদের ক্রোমাটোগ্রাফির মূল যে জিনিসটা, আমাদের একটা স্থির দশা বা স্টেশনারি ফেজ থাকে, আর একটা মোবাইল ফেজ থাকে বা চলমান দশা থাকে, আর আমরা যে পৃথকীকরণ করব সেটা একটা স্যাম্পল থাকে। এখানে স্থির দশা হিসেবে ধরো আমরা চকপাউডার, অ্যালুমিনিয়াম অনেক যৌগ নিতে পারি, এবং নিচের দিকে একটা সিপি থাকলেও হবে, না থাকলেও সমস্যা নাই, সিপিটা সাধারণত নাও থাকে আমরা। এখন স্টেশনারি ফেজ নেওয়ার পরে আমরা প্রথমে ওইটার মধ্যে আমরা চালনা করি কি, যে এখানে স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে আমাদের দুটি যৌগ আছে, দুই বা ততোধিক থাকতে পারে, দুটো যৌগ আছে, আমরা এই স্যাম্পল থেকে এই যৌগগুলোকে পৃথক করব। পৃথক করলে আমরা প্রথমে কি করি, ওই স্যাম্পলটা এর মধ্যে ঢেলে দিলে পরে এই স্যাম্পলটা আস্তে আস্তে চকপড়ার হোক, অ্যালুমিনিয়াম, তার মধ্যে যেমন বালির মধ্যে যেরকম পানি দিয়ে শুষে নেয়, ওই চকপড়ার মধ্যে এই স্যাম্পলটা দিলে আস্তে করে শুষে নেবে। শুষে নেওয়ার পরে এরপরে উপর থেকে আমরা মোবাইল ফেজ, সেটা ওই যৌগের উপর ভিত্তি করে বিভিন্ন ইথানল আছে, অ্যাসিটোন আছে, বিভিন্ন ধরনের অ্যালকোহল আছে, পানি আছে, বিভিন্ন মোবাইল ফেজ ইউজ করা হয়, ওই যৌগের ধর্মের উপর ভিত্তি করে উপর থেকে যোগ করা হয়। এটা হলো মোবাইল ফেজ। মোবাইল ফেজ যখন যোগ করা হয়, তাহলে দেখো ওই স্যাম্পলটা যখন এই চক পাউডার হোক, অ্যালুমিনিয়াম হোক, তার মধ্যে দিয়ে আসবে, আসার সময় ওই চক পাউডারের মধ্যে দিয়ে মূলত স্যাম্পলটা আমাদের দুইজন আসবে ঠিকই, একজন আগে যাবে, একজন পরে যাবে। জিনিসটা এরকম, ধরো তোমার একটা সার্ফেস আছে, সার্ফেসটা হলো আমাদের ম্যাগনেট অর্থাৎ চুম্বক দ্বারা একটা সার্ফেস, এন্ড তোমাদের দুইজনের পায়ে, একজনের পায়ে লোহার জুতা আছে, একজনের পায়ে তোমাদের হলো প্লাস্টিক জুতা আছে। এখন বললো যে এই সার্ফেসে দৌড় দাও, দৌড় দিলে কে ফার্স্ট হবে, যেহেতু সার্ফেসটা আমাদের চুম্বক ফিল্ড ম্যাগনেট, আর আমাদের একজনের লোহার জুতা, তাই লোহার জুতা যে সে ওই সার্ফেসের উপর যখন দৌড় দেবে, রান করবে, তখন দেখা যাবে যে সে যার লোহা সে আটকে যাবে, আস্তে আস্তে যাবে, আর যে প্লাস্টিক কোনো আকর্ষণ করবে না, দ্রুত যাবে। তাহলে এই স্টেশনারি ফেজের কাজটা এখানে এরকম, যে এই যে স্যাম্পলটা আছে তার মধ্যে একাধিক যৌগ আছে, ওই একাধিক যৌগের মধ্যে এই স্টেশনারি ফেজ বা স্থির দশা একটা যৌগকে টেনে ধরবে, আর আরেকটা যৌগ টেনে ধরবে না। যাকে টেনে ধরবে সে পিছনে পড়ে যাবে, আর যাকে টেনে ধরবে না সে আগে চলে যাবে। টেনে ধরাটা পরিশোষণ মাত্রা হতে পারে অথবা বন্টন গুণাঙ্ক হতে পারে, এটা। আর উপর থেকে আমরা মোবাইল ফেজ ঢালবো, যে ওই মোবাইল ফেজের সাহায্যে এরা নিচের দিকে নামতে থাকবে, যতক্ষণ নামতে থাকবে এবং নিচের দিকে নামবে, আস্তে আস্তে একজন থেকে একজন আলাদা হবে। দেখো এখানে একটু আলাদা হয়েছে, এরপরে দেখা যায় একদম দুইটা যৌগ একদম ডিফারেন্স, একদম কাছের ভিতরে দুটো আলাদা কালার সুন্দর দেখা যায়, একদম সেপারেট হয়ে গেছে। কিন্তু মোবাইল ফেজ কিন্তু আমাদের অনবরত চলতেই থাকবে, তার সাথেই এনে নিচে নামবে। একটা পর্যায়ে দেখা যাবে যে এই আমাদের গ্রিন কালার যেটা, সেটা আগে চলে আসছে। তাহলে গ্রিন কালার আগে চলে আসা মানে কি, সে এই স্টেশনারি ফেজ দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, দ্রুত চলে আসছে। আর যে কালারটা পরে আছে সেটা আস্তে আস্তে আসছে, মানে ওই আস্তে আস্তে অধিশোষণ হওয়ার কারণে বা
বাধা পাওয়ার কারণে সে আস্তে আস্তে নামতে থাকে, এবং এভাবে ওই দুটো যৌগকে আলাদা পাত্রে আমরা পৃথক করি। তাহলে দেখো এখন সংজ্ঞা রাখি, যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে দুই বা ততোধিক উপাদানের একটি মিশ্রণকে স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোকে পরিশোষণ মাত্রা, পরিশোষণ মানে কি, যে সারফেসের উপরে যাওয়ার পরে যদি কোনো যৌগ ওই সারফেস তাকে আকর্ষণ করে বা রাসায়নিক বন্ধনের সৃষ্টি করে, তাহলে সেটাকে বলি পরিশোষণ, অথবা বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে। তাহলে আমাদের মোবাইল ফেস স্থির মাধ্যম বুঝলাম, চলমান মাধ্যম বুঝলাম, আর একটার উপর একটা প্রভাবিত করা বুঝলাম। অর্থাৎ তাহলে এই সংজ্ঞা যদি প্রতিটা জায়গা তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই এই সংজ্ঞাগুলো মনে রাখতে পারবে। নেক্সট দেখো অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আমরা দ্রাব্য তরঙ্গফল সংজ্ঞা পড়ে আসছি, তার একটা কোশ্চেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা MOH3 এর দ্রাব্য তরঙ্গফল এত বলতে কি বোঝায়? তাহলে এটা আয়নিক যৌগ। দ্রাব্য তরঙ্গফলের সংজ্ঞা আমরা জানি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প যৌগনের লবণের সম্পৃক্ত যৌগনে তার উপাদান আয়ন সময়ের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্য তরঙ্গফল বলে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH3 এর দ্রাব্য তরঙ্গফল এত বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH লবণের সম্পৃক্ত যৌগনে M+ আয়ন ও OH- আয়ন, এখানে দুটো আয়ন পাবো আমরা, M3+ আয়ন আর OH- আয়নের উপযুক্ত ঘাত। উপযুক্ত ঘাত কোনটা হবে আমাদের, যেহেতু M এর ভাঙলে আমরা M এর উপরে কত পাবো, আমরা 3 পাবো, সরি M এর উপরে পাবো 1, আর OH এর উপরে কত পাবো আমরা, OH এর 3টা 3। M+ আয়ন আর OH আয়নের উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল হবে KSP M3+ আয়ন ইন্টু OH- Q ইকুয়াল টু এত। যদি দ্রাব্য তরঙ্গফলের সংজ্ঞা বুঝে থাকো, সেই সংজ্ঞা অনুসারে লিখলেই হবে। খুব সহজ, আশা করি পারবে সবাই। নেক্সট দেখো, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড কেলাসনে HCl যোগ করা হয়। আমরা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে যখন আমরা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করি, অর্থাৎ প্রসেসটি এরকম, পানির মধ্যে প্রথমে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হয়, এরপরে পরিস্রাবণ অর্থাৎ ছাঁকা হয়, ছাঁকা করার পরে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা পাওয়া যায় আমাদের, ওই সোডিয়াম ক্লোরাইড এর তাপ দিয়ে গাঢ় করার পরে আমরা এর মধ্যে কয়েক ফোঁটা গাঢ় HCl দিলে দেখা যায় যে আমাদের সোডিয়াম ক্লোরাইড নিচে কেলাসিত হয় এবং দ্রুত কেলাসিত হয়। কেন? এখানে দেখো, সোডিয়াম ক্লোরাইড এর যদি পানিতে থাকে আয়নিত উৎপন্ন করে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, আর এর মধ্যে যখন আমরা HCl যোগ করি তখন আমাদের H+ আয়ন এবং Cl- আয়ন থাকে, অর্থাৎ Cl- আয়নটাও পাই। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং HCl এর মধ্যে আমাদের Cl- আয়নটা কি থাকে, আমাদের কমন আয়ন, সম আয়ন, এবং Cl- আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। এখন Cl- আয়নের ঘনমাত্রা যখন বেড়ে যায়, তখন আমাদের স্বাভাবিকভাবেই তার সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলের মানটা বেড়ে যায়। আর যখন ওই আয়নিক গুণফল সোডিয়াম ক্লোরাইড দ্রাব্য তরঙ্গকে অতিক্রম করে, তখন কি হয়, আমাদের অধঃক্ষেপিত হয় সোডিয়াম ক্লোরাইড। আর অধঃক্ষেপিত হওয়া মানে কি, আমাদের দ্রুত অধঃক্ষেপিত হয়, ক্লাস জমা হয়, এই জন্যই আমরা যোগ করি। আমি তোমাদের এটি একটু সেই মাধ্যমে দেখাই দিই। লক্ষ্য করো, এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকলে সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয়ে উৎপন্ন করে সোডিয়াম আয়ন যোগ ক্লোরাইড আয়ন। এখন দ্রাব্য গুণফল হলো কি, ধরো কোনো সম্পৃক্ত যৌগনে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের সর্বোচ্চ গুণফল, সর্বোচ্চ সম্পৃক্ত যৌগনে সর্বোচ্চ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের গুণফল হলো দ্রাব্য গুণফল। আর এর মধ্যে যখন আমরা HCl দেব, আমি বোঝানোর জন্য বলছি খুব সহজ করে, যে ধরলাম একটা সম্পৃক্ত যৌগনে সোডিয়াম আয়ন থাকে 10টা, ক্লোরাইড আয়ন থাকে 10টা, তাহলে তার KSP কত হবে, 10 × 10, এবং আমরা ধরলাম মোলার ঘনমাত্রা, যদি এরকম মান আসে না, এটা সহজ মান, বোঝানোর জন্য আমি বললাম, কত হয়, 100। এখন এর মধ্যে যখন HCl দিলাম, আমরা HCl দিলে কি হয়,
H প্লাস আয়ন, আর কি থাকে আমাদের Cl মাইনাস আয়ন। খুব অল্পই দিলাম, ধরো আমরা 2টা দিলাম, তাহলে এখানে 2টা H প্লাস আয়ন পাবো আর 2টা Cl মাইনাস আয়ন পাবো। এখানে তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন সম্পৃক্ত ছিল 10 গুণ করলে 100 হতো, কিন্তু যখন HCl দিলাম তাহলে এখানে ক্লোরিনটা বেড়ে গেল না আমাদের। ক্লোরিন হলো কয়টা? 10। এখান থেকে পাচ্ছি কত আমরা? 10। আর এখান থেকে পাচ্ছি কত? 2। তাহলে সোডিয়াম আয়ন এর পরিমাণ আসতেছিল 10, আর এদিকে তোমার ক্লোরাইড আয়নের পরিমাণ আসতেছিল 12। তাহলে এর গুণফল আসতেছে কত আমাদের? 120। 120টা হলো আমাদের কে আই পি। তাহলে কি এই কে স্পিড থেকে সময়ের কারণে দেখো কে স্পিড থেকে কে আই পির মানটা কি বেড়ে যাচ্ছে, আর বেড়ে গেলে আমরা কি হবে আমরা জানি সেটা কি হবে? অধঃক্ষিপ্ত হবে। তার মানে দ্রাব্যতা গুণফল হলো যে সর্বোচ্চ দ্রবণের মধ্যে যে কটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকতে পারবে তার ওই দুটোর গুণফল, সর্বোচ্চ গুণফলের মান হলো 100। কিন্তু যখনই ক্লোরাইড আয়ন বেড়ে গেল তখন তাদের গুণফলের মান কি হয়? ওই কে স্পিড থেকে বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে, ওই আগের বেশি হওয়ার কারণে সে কমানোর জন্য ওই আমাদের সোডিয়াম ক্লোরাইড কি হচ্ছে আয়নিত হচ্ছে। যদি কমে ধরো কি হবে, এখানে তখন কি হবে? একটা ক্লোরিন একটা ক্লোরাইড আয়ন একটা সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে একটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যদি এদিক রিভার্স করে বিক্রিয়াটা, তাহলে এখানে কয়টা হয় দেখো, এখানে হবে 9টা। একটা যদি অদক্ষ হয় তাহলে এখানে থাকবে তখন কয়টা? এখানে থাকবে তখন 9টা, আর এখানে থাকবে তখন 11টা। তখন কত হবে? 99টা। 99 তখন কেএসপি মান হবে। তখন দেখো কাছাকাছি চলে আসবে, অর্থাৎ তখন একটা সোডিয়াম ক্লোরাইড কি হবে? ক্লাসিত হয়ে যাবে। অর্থাৎ আমি বুঝালাম যে যে যখন সমায়ন প্রভাব থাকবে তখন কি হবে আমাদের এরকম আয়নিক গুণফল দ্রাব্য গুণফল থেকে বেশি হয়ে যাবে, আর তখন সেটা ওই যৌগটা ক্লাসিত হয়ে যাবে বা অধঃক্ষিপ্ত হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কোশ্চেনটা, যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের জলীয় সম্পৃক্ত জলীয় দ্রবণে HCl যোগ করা হলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের আয়নিক গুণফল KIP এর মান সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল KSP কে অতিক্রম করে। এই কারণে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ক্রিয়াশাকে দ্রুত অধঃক্ষিপ্ত হয়, ফলে সোডিয়াম ক্লোরাইড এর ক্রিয়াশন দ্রুত ঘটে। এই জন্য বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ক্রিয়াশনে আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। নেক্সট দেখো আর এর মান 1-এর চেয়ে কম কেন? পেপার ক্রোমাটোগ্রাফি, আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফি পড়েছি আগেই, তারপরে আবার একটু পেপার ক্রোমাটোগ্রাফি হলো যে কাগজের পর যদি একটা মিশ্রণ দিই, ওইটা মোবাইল ফোনের সাহায্যে যখন উপর দিকে ওঠে তাহলে একজন আগে যায় একজন পরে যায় এবং সেটা পৃথক হয়। আমি তোমাদের আগে একটা চিত্র দেখে আসি। দেখো আমাদের এখানে পেপার ক্রোমাটোগ্রাফি কি করা হয়, এখানে একটা নিচে নেওয়া আছে দ্রাবক, আমি তোমাদের বোঝানোর জন্য ধরলাম পানি। এখানে একটা কাগজ আছে, কাগজের উপর আমাদের একটা মিশ্রণ, এই পানির কাগজের নিচের প্রান্ত পানির মধ্যে থাকে, আর এখানে একটা দাগের সাথে আমাদের একটা মিশ্রণ দেওয়া থাকে। মিশ্রণের মধ্যে ধরো A B C 3টে যৌগ আছে, বিভিন্ন কালারের যৌগ হতে পারে। তো এই মিশ্রণটা দিয়ে দেওয়া হয় এবং ওই মিশ্রণটা রাখা হয় কোথায়? এই ধরো এই যে এই যদি মিশ্রণটা থাকে এখানেই থাকবে, অর্থাৎ তরল পদার্থ এখানে থাকবে, এর নিচে থাকবে তরল পদার্থ, এই মিশ্রণটা তরল পদার্থের উপরে থাকবে। এখন যখন আমাদের এই কাগজটা এখানে দেওয়া হয়, নিচের প্রান্তটা পানিতে দেওয়া হয়, মানে দ্রাবকের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভিজে যায়। তাহলে কাগজ যদি তুমি পানির মধ্যে রেখে দাও, দেখবা যে ওই কাগজটা আস্তে আস্তে উপরের দিকেও ভিজতে থাকবে, আস্তে আস্তে ভিজতে থাকবে, এবং অর্থাৎ পানিটা আস্তে আস্তে কাগজের বরাবর উপর দিকে আসতে থাকবে। আর উপর দিকে আসলে একসময় কি হবে, ওই পানিটা এই মিশ্রণটাকে আমাদের অতিক্রম করবে, মিশ্রণটা পাস করে উপর দিকে পানিটা যেতে থাকবে। যখন মিশ্রণটা পাস করে পানিটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, ওই পানির সাথে সাথে এই মিশ্রণের যে যৌগগুলো ছিল তারাও আস্তে আস্তে উপর দিকে যেতে থাকবে। এখানে যে জিনিসটা হয়, ওই পানির সাথে যার দ্রাব্যতা বেশি, বা পানি যদি পোলার হয়, আমাদের মিশ্রণের মধ্যে যে যৌগটা পোলার, সেই যৌগটা পানির সাথে দ্রুত উপর দিকে উঠতে থাকবে।
দ্রুত উপর দিকে উঠতে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে দ্রুত উপর দিকে উঠতে থাকবে। আর যে পানিতে দ্রবণীয় কম দ্রবণীয় সে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, আর পানি সবার আগে দ্রুত উঠতে থাকবে। তাহলে দেখো এই পানির সাথে সাথে সবাই উপর দিকে উঠতেছে, সবার উপরে সলভেন্ট ফ্রন্ট, অর্থাৎ এই পর্যন্ত গেছে আমাদের দ্রাবক পানি। আর ব্লু কালার পানির সাথে সমগোত্রীয় বা সমজাতীয় হয়, ও সবার উপরে পৌঁছে গেছে। পানির পরে আছে ব্লু, তারপরে পার্পেল, এরপরে আছে আমাদের রেড কালার। তিনটে যৌগ। তাহলে এই তিনটে যৌগ কিন্তু পানির সাহায্যে আস্তে আস্তে উপর দিকে উঠেছে। তাহলে এখানে সবার সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে কে? দ্রাবক। আর এরপরে যৌগগুলো গেছে। আর এভাবেই আমরা এই যে প্রসেসটা সেটাকে বলি আমরা হলো পেপার ক্রোমাটোগ্রাফি। এরকম একটা ইস্যুতে করা হয়। এখন দেখো আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি আরএফ কি? আরএফ হলো রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু, যাকে বলা হয় উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। যদি বলি লাল রেড কম্পাউন্ডের আরএফ কত হবে, যে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 2 সেন্টিমিটার ডিভাইড বাই দ্রাবক সলভেন্ট কত আছে 10 সেন্টিমিটার। 2/10 হলো আরএফ কার রেড কালারের কম্পাউন্ডের। ঠিক একইভাবে পার্পেল ব্লু কালারের আরএফ বের করা যাবে। তাহলে এখানে এটা 2 সেন্টিমিটার ভাগ 10 সেন্টিমিটার, ভাগফল কত হবে? অবশ্যই একের চেয়ে ছোট হবে। 6 সেন্টিমিটার ভাগফল 10 সেন্টিমিটার। যেহেতু দ্রাবকটা নিচে থাকবে আমাদের, অর্থাৎ দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেশি, তাহলে বড় রাশিতে ছোট রাশিতে ভাগ করলে ভাগফল কখনো একের চেয়ে বেশি হবে না। তাই আমাদের সেক্ষেত্রে কখনোই আমাদের আরএফ এর মান একের চেয়ে বেশি হবে। তাহলে আরএফটা কি বলছি আমরা? উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত। এখন দেখো কোশ্চেনটা লক্ষ্য করো যে আরএফ পেপার ক্রোমাটোগ্রাফিতে মিশ্রণের কোন উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে ওই উপাদানে আরএফ বলে। এখন যেটা আমরা আগেই দেখালাম যে স্পটগুলো আসতে যায় আর দ্রাবকটা জুড়ে যায়, অর্থাৎ দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব সবসময় বড় উপাদানের থেকে, আর কোনো ছোট রাশিকে বড় রাশিতে ভাগ করলে ভাগফল অবশ্যই একের চেয়ে ছোট হবে। তাই আরএফ এর মান একের চেয়ে কম হবে। নেক্সট ক্রিয়েটিভ কোশ্চেন দেখো, এখানে আমাদের ফার্স্ট একটা প্রশ্ন দেখো যে লেট একটা পাত্রে আছে লেড ক্লোরাইড লেড নাইট্রেট দ্রবণ 200 ml 0.2 মোলার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পাত্র। বি পাত্রে আছে আমাদের 0.05 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড 100 ml। আর সি পাত্রে এ আর বি এর মিশ্রণ, অর্থাৎ সি পাত্রে এ এবং বি কে মিশ্রিত করা হয়েছে। তাহলে লেড ক্লোরাইডের কেএসপি মান দেওয়া আছে 1.7 × 10⁻⁵। এখন তোমার মোল কিউ পার লিটার কিউ। এখন এ পাত্রের যৌগের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এ পাত্রের যৌগের দ্রাব্যতা গুণফল। এই পাত্রের যৌগের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং দ্রবণটা সম্পৃক্ত সেই কথাটা বলা আছে। মনে রাখবা, সম্পৃক্ত দ্রবণ বলা আছে, ঘনমাত্রা আয়তন দেয়া আছে। অপরদিকে বি পাত্রে ঘনমাত্রার দেয়া আছে, আয়তন দেওয়া আছে, বাট সম্পৃক্ত অসম্পৃক্ত কিছু বলা নেই। এখন এই পাত্রের দ্রাব্যতা গুণফল বের করতে গেলে সবসময় আমাদের দ্রাব্যতার প্রয়োজন হয়, তোমরা জানো করেছো। তারপরেও রিভিশন যেহেতু আমি সরাসরি উদ্দীপক দেখাচ্ছি। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই ওই যৌগের দ্রাব্যতা, এবং যেহেতু মোলার এম দেওয়া আছে, মোল পার লিটার, তাহলে এটা মোলার ঘনমাত্রায় দেওয়া আছে। আর আমরা দ্রাব্যতা গুণফল সংজ্ঞা করে আসছি মোলার ঘনমাত্রার, উপাদান আয়ন সমান মোলার ঘনমাত্রা, অর্থাৎ এখানে মোলার ঘনমাত্রা দেওয়া আছে, সেহেতু এই মোলার ঘনমাত্রাটাই হবে আমাদের দ্রাব্যতা। তাহলে এখানে কিন্তু মোল পার লিটার, আমরা যে প্রথমে যে দ্রাব্যতার সংজ্ঞা শিখছি সেটা কিন্তু মোল পার লিটার ছিল না। 100 গ্রামে কত গ্রাম, ওই দ্রাব্যতা আর এই দ্রাব্যতা কিন্তু এক না, ওদের সাথে এটা কম্পেয়ার করা যাবে না। অর্থাৎ দ্রাব্যতা গুণফল বের করতে গেলে অবশ্যই মোল পার লিটারে আমাদের লাগবে। আর সি পাত্রের মিশ্রণে কোনো অদক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কিনা বিশ্লেষণ করো। আমরা জানি অদক্ষেপ কখন করবে, যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়। ফার্স্টে দেখো অঙ্কটা, এ পাত্রের লেড নাইট্রেট সম্পৃক্ত দ্রবণ, সুতরাং এর দ্রাব্যতা এস সমান 0.2 এম বা মোল পার লিটার। এখন দ্রাব্যতা গুণফলের অঙ্ক করতে গেলে যে জিনিসটা তোমাদের করতে হবে, তোমরা অনেক প্র্যাকটিস করেছো, তারপরেও কেউ কেউ ভুল করো,
যে লেড নাইট্রেট যার দ্রাব্যতা গুণফল বের করবো তার আয়নিত করতে হবে সঠিকভাবে। এখন অনেক সময় তোমরা আয়নিত করতে যা ভুল করো, যৌগের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা যে লেড নাইট্রেট, লেডের জন্য তুমি নাও গেলে তাকাও নাইট্রেটের দিকে, এর পাশে কত আছে 2, কারণ এই 2টা কার যোজন? লেডের। আর নাইট্রেট, লেডের এখানে কিছু আছে নাই, তার মানে 1। তাই লেড লিখলাম, নাইট্রেট কয়টা আছে? 2টা লিখলাম। এখন লেডের চার্জ দেখো, লেড নাইট্রেট, লেড একটা লিখবো প্রথমে। নাইট্রেট কয়টা আছে আমাদের? লেড নাইট্রেট আছে 2টা, নাইট্রেট 2 লিখবো, 2NO3 লিখবো। বাট আয়নটা দেবো কি? এর আয়ন এর কাছে +2 আর নাইট্রেটের আয়ন এর কাছে -1। অর্থাৎ এই আয়নিত করতে পারলে তোমার অঙ্কটা সঠিক আসবে হবে। এখন এর দ্রাব্যতা S মানে কি? S পরিমাণ সে দ্রবণীয় হয়, সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে যদি আমরা S পরিমাণ যোগ করি কোন দ্রাবকে, তাহলে এখানে কত হবে? 1 অণু থেকে একটা লেড পাচ্ছি, একটা নাইট্রেট পাচ্ছি, 2টা নাইট্রেট পাচ্ছি। তাহলে S যোগ করলে এখানে S পাবো, এখানে কত পাবো? 2S। অর্থাৎ আমরা 1 অণু লেড নাইট্রেট থেকে একটা লেড আয়ন পাই, তাহলে S পরিমাণ থেকে কত পাবো? S লেড পাবো। আর 1 অণু লেড নাইট্রেট থেকে 2টা নাইট্রেট আয়ন পাই, তাহলে আমাদের নাইট্রেট আয়ন কয়টা পাবো? 2S। S থেকে পাবো 2S। অর্থাৎ এই S 2S টা এখানে আয়নের সামনে যত সংখ্যা থাকবে সেটাই হবে। M আর মোল পার লিটার কিন্তু একই। আচ্ছা, এখন KSP সমান লেড আয়ন আর নাইট্রেট আয়ন স্কয়ার হবে S 2S স্কয়ার। আর এখানে কি হবে আমাদের? 4S3। তাহলে 4S3 গুণ করলে আসলে S এর মানটা আমরা জানি, বসিয়ে দিলে আমাদের KSP এর মান বের হয়ে যাবে। তবে যদি কখনো তোমার এইখানে দ্রাব্যতা বা ঘনমাত্রা যদি মোল পার লিটারে না দেয়া থাকে, তাহলে অবশ্যই অনেক সময় গ্রাম পার লিটারে দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে তার আণবিক ভর দ্বারা ভাগ করে আমাদের ওই মানটাকে কিসে নিয়ে আসতে হবে? মোল, গ্রাম পার লিটার থেকে নিয়ে আসতে হবে মোল পার লিটারে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং যেহেতু অনেকদিন তোমাদের করা হচ্ছে না, আবার অঙ্কগুলা রিপিট করবা খাতায়। নেক্সট দেখো, এ পাত্র বি পাত্র যোগ করলে আমাদের অদক্ষেপ পড়ে কিনা। আমাদের এ পাত্রে ছিল লেড নাইট্রেট এবং বি পাত্রে ছিল আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ। এদের মিশ্রিত করলে নিচের বিক্রিয়া ঘটে। লেড ক্লোরাইড আর হলো ক্যালসিয়াম নাইট্রেট। এখানে অদক্ষেপ পড়বে কিনা আমি তোমাদের আগেই বলেছি যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে উদ্দীপকে তাকাবা যে কার KSP দেয়া আছে। দেখবে যে KSP দেওয়া আছে লেড ক্লোরাইডের। যার KSP দেওয়া থাকবে ওই যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা বের করতে হবে। আমি আবার বলতেছি, অঙ্কের মধ্যে যে যৌগটার KSPর মান দেওয়া থাকবে, ওই যৌগের ক্যাটায়ন যে থাকবে তার মিশ্রণের ঘনমাত্রা কত এবং অ্যানায়ন যে থাকবে তার মিশ্রণের ঘনমাত্রা কত। এখন এটা বিক্রিয়া করলে আমাদের লেড ক্লোরাইড পাই, ক্যালসিয়াম নাইট্রেট পাই। এখানে KSP দেওয়া আছে লেড ক্লোরাইডের, তাহলে আমাদের অঙ্কটা এখান থেকে এটা মাথায় রেখে এগোতে হবে। তাহলে ফার্স্টে লেড আয়নের ঘনমাত্রা বাই করবো। লেড আয়ন কোন পাত্রে ছিল আমাদের? এ পাত্রে। এ পাত্রে লেড আয়ন, এ পাত্রে যখন আয়নিত অবস্থায় থাকে, যৌবনে থাকে, তখন লেড আয়ন থাকে, নাইট্রেট আয়ন থাকে। লেড আয়ন থাকে একটা, এটা আয়নিত নাইট্রেট আয়ন থাকে 2টা। তাহলে এখানে লেড +2 এর ক্ষেত্রে V1 কত? এ পাত্রে আয়তন ছিল কত? ছিল আমাদের 200 ml, ঘনমাত্রা ছিল 0.2। মিশ্রিত অবস্থায় আয়তন কত হবে? V2 200 যোগ 100 সমান কত হচ্ছে আমাদের? 300। অর্থাৎ মোট আয়তন মানে সি পাত্রের মোট আয়তন আসছে 300। সেক্ষেত্রে S2 কত হবে? তাহলে V1 S1 V2 S2, তাহলে S2 সমান V1 S1 বাই V2। তাহলে এখানে আমরা মানটা বসালেই আমরা পাবো কি? মিশ্রিত অবস্থায় লেড আয়নের ঘনমাত্রা, মিশ্রিত অবস্থায় লেড আয়ন। তাহলে আমাদের লাগবে লেড আয়ন আর কি লাগবে? ক্লোরাইড আয়ন। এখন ক্লোরাইড আয়ন ছিল আমাদের বি পাত্রে, বি পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইড, তার মধ্যে ক্লোরিন ছিল। এখন দেখো ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করব। ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হয় Cl- আয়ন। তাহলে এখানে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে V1 কত? 100 ছিল, S1 ছিল 0.05,
মোলার। কিন্তু দেখো এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি, এই 2 কেন দেব? এটাই তোমাদের মনে রাখতে হবে যে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে 0.05, এটা কিন্তু সিএল এর ঘনমাত্রা না, এটা ছিল ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের ঘনমাত্রা। বাট ক্যালসিয়াম ক্লোরাইড একটা যৌগ থেকে আমরা ক্লোরিন কয়টা পেয়েছি, মানে ক্লোরাইড আয়ন পাইছি আমরা 2টা। এটা যদি 0.05 হয়, এটা 2 × 0.05, অর্থাৎ তুমি যখন কোনো আয়নের ঘনমাত্রা বের করবা যৌগের ঘনমাত্রার সাহায্যে, তখন দেখবা যে ওই যৌগের সঙ্গে তার আয়নের ডিফারেন্স কত। এই যৌগ আছে একটা, তার মধ্যে আয়ন আছে 2টা, এই 2 থাকলে এই 2 দ্বারা কি করব, আমরা গুণ করব। V1S1, এটা একটা টেকনিক এখানে মাথায় রাখবা, এটা করতে হবে। এখন মিশ্রিত অবস্থা আয়তন 300 হবে, S2' আমরা বের করব, সেক্ষেত্রে 100 × 0.1 / 100, 0.033 মোলার। এখানে লেড ক্লোরাইডের ক্ষেত্রে লেড আয়নিত হলে আমাদের পাই লেড আয়ন, আর কি পাই আমরা, ক্লোরাইড আয়ন। এখানে বহুমুখী চিহ্ন হবে, লেড আয়ন আর কি হয় আমাদের, ক্লোরাইড আয়ন। এখানে তাহলে আমাদের কেএসপি এবং কেআইপির বাইক্রোর নিয়ম একই, তাহলে কেআইপি = লেড আয়ন × ক্লোরাইড আয়ন স্কয়ার, লেড আয়ন ক্লোরাইড আয়ন স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে আমাদের, এটার মান পাইছি, লেড আয়নের মান 0.133, আর এটার মান পেলাম এত, বসালে যে মানটা পেলাম সেটা হলো কেআইপির মান। কেআইপির মান পাইলাম। দেয়া আছে আমাদের লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 1.7 × 10⁻⁵ মোল কিউ পার লিটার কিউব। যেহেতু দেখো 1.45 × 10⁻⁴ মোল কিউ পার লিটার কিউব, এই যে মানটা, এই মানটা বড় না আমাদের এই মানটা বড়? মাইনাস থাকলে আমরা জানি বড়টাই ছোট। সহজে 1.7 কে তুমি 1 এর ভিতরে 5টা শূন্যতে ভাগ করলে যে মান পাবা, আর 1.45 কে 1 এর ভিতরে 4টা শূন্যতে ভাগ করলে অবশ্যই তার চেয়ে বড় মান পাওয়া যাবে। এই মানটা বড়, এবং এটা অনেকে ভুল করো। তারপরেও আবার বলতেছি যে মাইনাস থাকলে বড়টাই ছোট, ছোটটাই বড়। মাইনাস করি বড়, ছোট কিন্তু বড়। যেহেতু কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সুতরাং কি হবে, আমাদের লেড ক্লোরাইড অন্তর্ভুক্ত হবে। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রথমে বি পাত্রে, এই পাত্রে রাখা আছে পানি, পানির মধ্যে যোগ করা আছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড, আর বি পাত্রে রাখা আছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড। এখানেও আমাদের যোগ করা হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর নিচে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, কেএসপি মান দেয়া আছে। প্রশ্ন হলো যে এ পাত্রে এবং বি পাত্রের ঘ নম্বর প্রশ্ন দেখো, এ পাত্রে বি পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ গাণিতিকভাবে দেখাতে বলছে, অর্থাৎ এখানে পার্থক্য আছে কিনা এবং থাকলে কেন। আর দ্বিতীয় চিত্রে, দ্বিতীয় যে এটা আছে, এখানে দুটো ভিন্ন তাপমাত্রা রাখা আছে। প্রথমে 75°C তাপমাত্রায় 20 গ্রাম এম এর সম্পৃক্ত দ্রবণ আছে, ওটাকে ঠান্ডা করলে দেখা যায় যে নিচে কিছুটা জমা হয় এবং উপরে দ্রবণ কিছুটা থেকে যায়। এটা সহজ উদাহরণ, যে জিলাপির দোকানে যে জিলাপি বানানোর পরে যে গরম চিনির দ্রবণ থাকে, ওটা রেখে দিলে সকালে দেখা যায় যে চিনির দ্রবণ উপরেও কিছুটা থাকে এবং চিনি নিচে সাদা একটা স্তর জমা হয়। তাহলে এই যে ঠান্ডা হওয়ার ফলে, অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়ার ফলে আমাদের কিছুটা পদার্থ নিচে কেলাসিত হয়, এটাই হলো আমাদের কেলাস। তাহলে এখানেও ঠিক তাই, 75°C তাপমাত্রাকে 25°C তাপমাত্রায় শীতল করলে এখানে কিছুটা এম এর নিচে কি হবে, আমাদের জমা হবে, এইটা কঠিন আকারে জমা হবে, এটার পরিমাণ বের করতে বলছে। এবং এই 75 এবং 25°C তাপমাত্রায় আমাদের কি দেয়া আছে, আমাদের দ্রাব্যতা, আমাদের 75 এবং 25°C তাপমাত্রায় এম এ যোগের দ্রাব্যতা দেওয়া আছে 25 এবং 50। ফার্স্টে আমরা গ নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে 75°C তাপমাত্রায় এম এর দ্রাব্যতা 50, অর্থাৎ 50 বলতে কি বুঝি, আমরা দ্রাব্যতার সংজ্ঞা শিখে আসছি যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণের যত গ্রাম দ্রব্য থাকে। এখানে 50 বলতে বোঝাচ্ছে কি, আমাদের 100 গ্রাম পানির মধ্যে এম এ আছে 50 গ্রাম, তাহলে দ্রবণের ভর কত হবে, পানি আছে 100 গ্রাম দ্রাবক, আর তোমার পানি আছে 100 গ্রাম দ্রাবক, আর দ্রব্য যোগ করছে কত, 50। এই 50টা কিন্তু শুধুমাত্র কার ভর, এম এর ভর।
তাহলে মোট যৌবন হচ্ছে কত 150। ঠিক একইভাবে আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম এর দ্রাব্যতা কত 25, তার মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির সম্পৃক্ত যৌবনে এম এ থাকবে 25 গ্রাম। তার মানে এখানে যৌবনের ভর কত 100 যোগ 25। এখন লক্ষ্য করো তোমার 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যৌবন ছিল কত 150, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যৌবন কত 125। আমি একটা পাত্রে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম যৌবন রেখেছি, ওই পাত্রটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে দেখলাম যৌবন আছে 125, তাহলে আমাদের ছিল 150, পাইলাম কত যৌবন 125, তাহলে বাকি 25 কি উড়ে যাবে নাকি ত্বরণীয় হবে? যেহেতু ঠান্ডা করলে উড়ার কোনো চান্স নাই, তাই ওটা কি হবে নিচে জমা হবে। তাহলে কত গ্রাম জমা হচ্ছে 150 মাইনাস 125 অর্থাৎ 25 গ্রাম। তাহলে 125 গ্রাম সম্পৃক্ত যৌবন হতে দ্রবক রাশি হয় 150 মাইনাস 125 সমান 25 গ্রাম। 1 গ্রামে কত? আর দেখো তোমাদের অঙ্কে ওই সম্পৃক্ত দ্রবণের পরিমাণ দেওয়া ছিল 20 গ্রাম, তাহলে 20 গ্রামে কত? 20 গ্রামে আমাদের 3.33 গ্রাম। এভাবে আমরা সহজে অঙ্কটা করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, সমান প্রভাব মূলত দুটি ভিন্ন পাত্রে দ্রাব্যতা বের করো। ফার্স্টে লক্ষ্য করো আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, কেএসপি মান 8 × 10⁻10 মোল কিউ পার লিটার কিউ হবে একটা। এখন ধরলাম বিশুদ্ধ পানিতে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা S মোল পার লিটার। তাহলে S মানে কি? ক্যালসিয়াম ফ্লোরাইড সম্পৃক্ত যৌবনে ক্যালসিয়াম ফ্লোরাইড থাকে S মোল পার লিটার ঘনমাত্রা। তাহলে আমি যদি একটা ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে ক্যালসিয়াম আয়ন পাওয়া যায়, একটা ফ্লোরিন আয়ন পাওয়া যায় দুইটা, তাহলে এটা S হলে এটা কত হয় আমাদের 2S। তাহলে দ্রাব্যতা গুণফল ক্যালসিয়াম আয়ন ইনটু ফ্লোরাইড আয়ন স্কয়ার। তাহলে ক্যালসিয়াম আয়নের মান S, ফ্লোরাইড আয়নের মান 2S, তাহলে 4S কিউ। তাহলে 4S কিউ সমান সমান আমাদের মানটা কত আসতেছে 8 × 10⁻10 এই মানটা। তাহলে S এর মান পাইলাম 5.85 × 10⁻4, এটার মান আসবে মোল পার লিটার। তাহলে এটা পানিতে আমাদের দ্রাব্যতা বের করলাম। এখন যাব 0.1 মোলার বি পাত্রে। 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা S1। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যদি S1, তাহলে ক্যালসিয়াম আয়ন S1, ফ্লোরাইড আয়ন 2S1। যেহেতু এই যৌবনে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা পরিবর্তন হবে, তাই এটা S1 ধরছি আমরা। S1 এটা হচ্ছে কত 2S1। তাহলে এই তো ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কিন্তু আমাদের কি আছে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড আছে। এটা একটা তীব্র তড়িৎ বিশিষ্ট লবণ, অর্থাৎ সম্পূর্ণ আয়নিত হয়। তাহলে এখান থেকেও আয়নিত হবে। তাহলে এখান থেকে যেহেতু ঘনমাত্রা 1, তাহলে একটা সোডিয়াম ফ্লোরাইড থেকে একটা সোডিয়াম আয়ন, একটা ফ্লোরাইড আয়ন। তাহলে এখানে পাবো 0.1, এখানে পাবো 0.1, মানে 1 থেকে 1 পাইলে 0.1 থেকেও এখানে 0.1 পাবো, এখানে 0.1 পাবো। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এটার সামনে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, আর এর ঘনমাত্রা 0.1 থাকলে, এর ঘনমাত্রা 0.1 থাকলে সোডিয়াম 0.1 পাবো, ফ্লোরাইডও 0.1 পাবো। তাহলে ক্যালসিয়াম আয়ন, এই যে 4টা আয়ন পেলাম মিশ্রণের মধ্যে, তার মধ্যে ক্যালসিয়াম আয়ন একটাই আছে S1, আর ফ্লোরাইড আয়ন দুই জায়গায় আছে, এক জায়গায় হলো 2S1 যোগ 0.2। তাহলে কেএসপি ক্যালসিয়াম আয়ন, যেহেতু কেএসপি বাই করতেছে আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডে, তাই ক্যালসিয়াম আয়নের মোলার ঘনমাত্রা গুণফল ইনটু ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা গুণফল, তারপরে তাই ক্যালসিয়াম আয়নের পরিমাণ কত S1 ইনটু ফ্লোরাইড আয়নের পরিমাণ কত 2S1 প্লাস 0.1 স্কয়ার। এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভেলালে আমাদের সূত্র পড়লে এটা হবে, আর এখানে গুণ করলে এই মানটা পাবো। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে এটা কেএসপির মান। তাহলে যে কোনো যৌগের কেএসপির মান আমি প্রথমে যখন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, কেএসপির মান স্থির তাপমাত্রা একটা যৌগের কেএসপির মান স্থির, যে কোনো যৌগে, যে কোনো মিশ্রণে হোক না কেন কেএসপির মান স্থির তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই কেএসপির মানটা স্থির মান ওই আগের যদি কেএসপি তার সমানই হবে, কিন্তু এখানে S1 S2 স্কয়ার আছে, এটাকে আমরা সহজেই বাদ দিতে পারি, কারণ S1 এর মান খুব ছোট, আর S1 এর যদি উচ্চ ঘাত, দ্বিঘাত, তিন ঘাত করি, উচ্চ ঘাত করি,
তাহলে সেই মানগুলো আরো কি হয়, ছোট হয়, তাই এগুলো বাদ দেওয়া যায়। তোমাদের বোঝানোর জন্য বলতে, ধরো 0.01 যদি স্কোয়ার করো তাহলে কত হয়, 0.0001 হবে। 0.01 এর স্কোয়ার করলে 0.001, তার থেকে মানটা আরো ছোট হয়ে যায়। আর তাই দ্বিঘাত, তিন ঘাত বা উচ্চ ঘাত থাকলে সেগুলোকে বাদ দেওয়া যায়। এটাকে বাদ দেওয়া যায়, এটাকে বাদ দেওয়া যায়। কেএসপির মান কত হয়, 0.01s1। নেক্সট দেখো, এই যে বলা আছে ব্যাখ্যা করা যায় কেএসপি সমান 0.01s1, তাহলে s1 সমান কেএসপি বাই 0.01। কেএসপির মান সেই পূর্বের মানে আমরা বসাবো, তাহলে 8 × 10⁻8। তাহলে এ পাত্রে ছিল আমাদের 5.85 × 10⁻4, আর এখানে বললাম 8 × 10⁻8। এটা বড় না এটা বড়? আমরা আগেই বলেছি যে মাইনাস যত বেশি মান তত ছোট, আর মাইনাস যত ছোট -4 মান তত বড়। অর্থাৎ দেখা যায় যে পানিতে যেখানে সমায়ন প্রভাব নাই, সেখানে আমাদের পানির মধ্যে H+, OH-, ক্যালসিয়াম, ফ্লোরাইড কোনো আয়নের সাথে কোনো মিল নাই। আর এখানে আমাদের কি আছে, ফ্লোরাইড আর মিল থাকার কারণে তার দ্রাব্যতা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই অঙ্কটার পানিতে এবং 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইডে দ্রাব্যতা চেঞ্জ হওয়ার পিছনে কারণ কি, সমায়ন। কোন আয়ন, F- আয়ন। এই সমায়ন প্রভাবের কারণে আমাদের দ্রাব্যতার মানটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তবে সমায়ন প্রভাবের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আয়নটা কমন থাকবে ওই মানটা যোগ করে বসাতে হবে, কিচ্ছু না। তাহলে তোমাদের কাজ হলো যে এই দুটো সৃজনশীল প্রশ্ন খাতায় লিখবা এবং তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দিবা। ধন্যবাদ সবাইকে।